এই ছেলেটার নাম মনোজ। সে কখনো চিটিং ছাড়া পরীক্ষায় পাশ করতেই পারেনি। আগামীকাল থেকে ক্লাস 12-এর ফাইনাল এক্সাম শুরু হবে, সেজন্য সে নকল তৈরি করছে। এ হলো মনোজের বাবা, তার নাম রণবীর। তিনি গ্রামের একটা সরকারি দপ্তরে বিশাল একটা সময় যাবৎ খুব সততার সাথে কাজ করে আসছে। তবে তার এই সততাই একটা সময় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটেছিল গতকাল সন্ধ্যায়। তার কাছে অনেক আগে থেকে কিছু ক্লিয়ারেন্স ফাইল জমা ছিল, সেখানে তাকে সাইন করতে হতো। আসলে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য অনেক পরিমাণে বীজ ফ্রিতে পাঠানো হয়েছিল। এই সমস্তটাই গ্রামের মেয়র আত্মসাৎ করে নেয়। আর সেখানে রামকে বলা হচ্ছিল সেই ফাইলটাকে সাইন করে দিতে, যেন সরকার জানতে পারে সকল কৃষকই ঠিকঠাক মতো বীজ পেয়েছে। কিন্তু রাম সেখানে সাইন করে না। এই দুর্নীতির বিরুদ্ধে সে যখন প্রতিবাদ করে, তখন তার উপর সিনিয়র কর্মকর্তারা হুমকি দেয় তাকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। কিন্তু রাম ছিল খুবই প্রতিবাদী একটা মানুষ। কথায় কথায় সে এতটা রেগে যায়, নিজের জুতা খুলে সে কর্মকর্তাদের মারতে শুরু করে। আর এই ঘটনার কারণে আজকে তার বাড়িতে সাসপেনশন লেটার পাঠানো হয়েছে। তবে রামের রক্ত যতটা গরম ছিল, তার মা তো ছিল এক ধাপ এগিয়ে। সে ডিরেক্ট তার নাতিকে তার দাদার বন্দুক নিয়ে আসতে বলে। এখানে জানিয়ে রাখা উচিত, আসলে তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা, আর তার নাতিও ঠিক তেমনটাই করে। আর এটা দেখে রামের স্ত্রী আর ছেলে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এর মাঝেই পুলিশ সেখানে চলে আসে। পুলিশও আবার গ্রামের মেয়রের পক্ষেই, তাই তাদের কিছু আর করার থাকে না। আজ থেকে মনোজের বাবা রণবীর একজন বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী। রাতের বেলায় রাম জানায় সে হাইকোর্টে যাবে, এই অন্যায়ের বিরুদ্ধে সে মামলা করবে। এদিকে তার স্ত্রী তার এই সততা নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। সে যদি এখন মামলা করতে যায় তাহলে সংসার কে চালাবে? কিন্তু রাম তার সিদ্ধান্তে অটল ছিল, তাকে তো কিছু একটা করতেই হবে। এটা শুনে রণবীরের মা বলে সে সংসার চালাতে মনোজের দাদার পেনশন কিন্তু দিতে পারবে না। এটা শুনে মনোজ তার মাকে বলে এবার যদি সে ইন্টারমিডিয়েট পাশ করে ফেলে তাহলে কোথাও না কোথাও একটা চাকরি হয়ে যাবে। চলে আসে পরের দিন। আজকে মনোজের প্রথম ইন্টারমিডিয়েট এক্সাম। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট নিজের সাথে করে নকল নিয়ে এসেছে, এমনকি তাদের শিক্ষকদের কথাও একই রকম। তোদেরকে প্রত্যেকবার সুযোগ দেওয়া হয়, তারপরে তোরা ফেল করিস, এই বলে এই পরীক্ষার জন্য তাদের শিক্ষক সরাসরি বোর্ডে উত্তর লিখে দেয়। অর্থাৎ এখানেও করাপশন। কিন্তু হঠাৎ তাদের নতুন ডিসিপি সাহেব এক্সাম হলে চলে আসে। সরাসরি এই ধরনের করাপশন দেখে তিনি অবাক হয়ে যায়। সে যখন তাদের সাথে কঠোর হবে, তখনই সেখানে কলেজের প্রিন্সিপাল চলে আসে। সে তাকে খুবই আপ্যায়ন করে তিনি তাকে ভেতরে নিয়ে যায় এবং ঠান্ডা মাথায় খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে অবশেষে তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন খুবই সৎ একজন অফিসার। সম্পূর্ণ ঘটনা তিনি ক্যামেরায় ক্যাপচার করে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর নকল না করার কারণে সেই কলেজের প্রত্যেকটা স্টুডেন্টই ফেল করে। কয়েকদিন পরে মনোজের বাবা রাম তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। মনোজের মা তার সততা নিয়ে কিছু কথা শোনায়। মনোজের বাবা রেগে গিয়ে নিজের ভাঙা বিটকেস নিয়ে সে বের হয়ে পড়ে। যত যাই হোক, ভারতীয় সংস্কৃতিতে স্ত্রীর জন্য স্বামীর ঊর্ধ্বে আসলে কিছুই ছিল না। সেই খাবার নিয়ে তার পেছনে ছুটতে ছুটে তাকে শেষ বিদায় জানিয়ে দেয়। রাতের বেলায় মনোজ আর তার ভাই আনন্দ করতে করতে বাসায় ফিরে আসে। তাদের উপর খুবই রেগে আছে, কারণ তার বাবা বিদায়ের সময় তারা ছিলই না। কিন্তু এতে তাদের কোনোই আফসোস নেই। আসলে তারা নতুন একটা কাজ শুরু করেছে। তারা তাদের ভাঙা ট্রাক্টরের ইঞ্জিন কাজে লাগিয়ে একটা ছোটোখাটো যাত্রীবাহী গাড়ি বানিয়েছে। আর এটা দিয়েই যাত্রী পরিবহন করে তাদের সারাদিন বেশ ভালোই রোজগার হয়েছে। পরের দিন তারা আবারও কাজে বের হয়, কিন্তু এলাকার সেই মেয়রের নামে একটা বাস ছিল। তাদের এই নতুন পরিবহনের কারণে মেয়রের যাত্রী কিছুটা কমে যাচ্ছিল, তাই কন্ট্রাক্টর এসে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই কন্ট্রাক্টরের সাথে তাদের দুজনে আরও কিছু কথা কাটাকাটি হয়। একসময় সে মনোজের বাবার বিরুদ্ধে কিছু উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। মনোজের ভাই ডাইরেক্ট তাকে জুতা পেটা শুরু করে দেয়। অবশেষে তাদের সাথে কন্ট্রাক্টর না পেরে তাদেরকে হুমকি দিয়ে চলে যায়। এদিকে বিকেলে তারা যাত্রী নিয়ে ফিরছিল, হঠাৎ তাদের সামনে পুলিশের গাড়ি তাদেরকে আটকে দেয়। আর পুলিশ দুই ভাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে শুরু করে। এখানে যখন কনস্টেবল তাদের বাবার নামে বাজে কথা বলে, তখনও তারা দুজন তাদেরকে ছাড় দেয় না। মনোজের প্রতিবাদী কথা শুনে কনস্টেবল তাকে বলে, যা কি করবি কর, তোকে ছেড়ে দিলাম। যদি কিছু করতে না পারিস তাহলে তোর ভাইয়াকে আর ফিরে পাবি না। কনস্টেবল ভাবে এই ছোট ছেলে শুধু বড় বড় কথাই বলতে পারে, সে কিছুই করতে পারবে না। মনোজের মাথায় একটা বুদ্ধি ছিল। তাদের পরীক্ষার সময় যে অফিসার এসেছিল সে ছিল খুবই সৎ। তার মাথায় চলে আসে সে অফিসারের কথা। সে সরাসরি সেই ডিসিপির বাড়িতে চলে যায়। এত রাতে তিনি ঘুমিয়ে পড়েছিল, তাই দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয় না। বাইরে থেকে মনোজ চিৎকার করে ডাকতে শুরু করে। একসময় সে বাইরে বের হলে মনোজ তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে সকালে আসতে বলে। আর এখানে মনোজের রাগ উঠে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তাহলে সেদিন কেন কিছুটা দেরি করে আসলেন না?
তাহলে পরীক্ষায় আমি পাশ করে যেতাম। সেদিন আপনার ইমানদারি ছিল, আজ আপনার ইমানদারি কোথায় গেল? এই কথা শুনে ডিসিপি সাহেব বাইরে চলে আসে। তারপর তার কাছে সমস্ত ঘটনা শুনে তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। থানার ভিতরে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করে, এই ছেলেদের কেন আটকে রেখেছ? এদিকে থানার কনস্টেবল আগে থেকে খবর পেয়ে সে মিথ্যা একটা গল্প সাজিয়ে রাখে। আজ নাকি বাজারে ঝামেলা করে ওর বড় ভাই এই ব্যক্তির পা ভেঙে দিয়েছে। কিন্তু ডিসিপি সব বুঝতে পারে এটা সম্পূর্ণ বানোয়ার একটা গল্প ছিল। তাই সে একটা লাঠি নিয়ে খোঁড়া সাদা ব্যক্তির পায়ের উপর আঘাত করে, আর ভয়ে স্বাভাবিকভাবে সে দৌড়ে চলে যায়। এখানে প্রমাণ হয়ে যায় এটা সম্পূর্ণ বানোয়ার একটি ঘটনা ছিল। তারপর মনোজ এবং তার ভাইকে সে বাড়ি চলে যেতে বলে। তারা দুজন ডিসিপিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যেতে শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে মনোজ ডিসিপির বেশ প্রশংসা করে। কিছুক্ষণের মধ্যে তিনি গাড়ি নিয়ে তাদের পাশে এসে থামে। সে তাদেরকে গাড়িতে উঠতে বলে, সে নিজেই তাদেরকে গ্রামে ছেড়ে দিয়ে আসবে। গাড়িতে উঠে মনোজ শুধু তার দিকে তাকিয়ে থাকে। সে তাকে নিজের ইন্সপাইরেশন হিসেবে মেনে নিয়েছে। ডিসিপিও তার বেশ কিছু প্রশংসা করে। সে জানায় তার মধ্যে বেশ ভালোই সাহস আছে। ডিসিপি গাড়ি চালাচ্ছে আর হাসছে। তাদেরকে বাড়ি পৌঁছে যখন তিনি চলে যাবেন তখন মনোজ তাকে জিজ্ঞাসা করে, স্যার আমি আপনার মতো হতে চাই, আমাকে বলে দেন কি করতে হবে? আমি আপনার মতো হব স্যার। সে শুধু একটাই উত্তর দেয়, সেটা হলো সিটিং করা ছেড়ে দিতে হবে। এতটুকু বলে হাসতে হাসতে সে চলে যায়। কিন্তু এই কথাটাই মনোজের মনের ভিতর একদম ভালোভাবে গেঁথে যায়। ফলে পরবর্তী বছর মনোজ নিজের মন থেকে লেখাপড়া শুরু করে। আর এদিকে যেমনটা হওয়ার ঠিক তেমনটাই হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ডিসিপি ট্রান্সফার হয়ে যায় অন্য এক জায়গায়। গ্রামে আবারও করাপশন শুরু হয়। এবার সবাই আগের মতো নকল করতে শুরু করে। কিন্তু শুধুমাত্র মনোজ নকল না করে নিজের যোগ্যতায় পুরো পরীক্ষা দেয়। তারপরে পুরা কলেজে সবাই ফার্স্ট ডিভিশন পেলেও সে শুধুমাত্র থার্ড ডিভিশন পায়। মনোজের এখন একটাই লক্ষ্য, যে করেই হোক তাকে ডিসিপি অফিসার হতে হবে। আর এদিকে সংসার ধরে রাখার জন্য মনোজের মাকে গরু বাছরগুলো বিক্রি করে দিতে হয়। এদিকে তার বাবা এখনও ন্যায় বিচারের জন্য কোটে কোটে ঘুরে বেড়াচ্ছে। এভাবে আরও অনেকটা সময় পার হওয়ার পর মনোজ যেদিন বিএ পাশ করে বের হয় তার দাদি তাকে ঘরে ডেকে আনে। তিনি তার জমানো পেনশনের সকল টাকা মনোজকে দিয়ে বলে, যা লক্ষ্য পূরণ কর, যা যা একদিন পুলিশের পোশাক পরে তবেই বাড়ি ফিরবি। মনোজ আনন্দে তার দাদিকে জড়িয়ে ধরে। আজকে সে শহরের দিকে রওনা হয়। তার লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে সে সবাইকে বিদায় জানিয়ে বাসে উঠে পড়ে। মনোজ হচ্ছে খুবই সহজ সরল একটা ছেলে, তাই যার সাথে দেখা হয় তাকেই সে স্বপ্নের কথা বলে। এভাবে এই যাত্রায় শেষ করে সে পৌঁছে যায় গোয়ালিয়র নামক একটি জায়গায়। এই যাত্রায় কখন সে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেও জানে না। কিন্তু ঘুম থেকে উঠে সে নিজের ব্যাগটা আর খুঁজে পায় না। সেটার মধ্যে তার জামা কাপড় এবং তার দাদির সমস্ত পেনশনের টাকা ছিল। কন্ট্রাক্টর জিজ্ঞাসা করলে সে জানতে পারে তার পাশে একটা মেয়ে বসেছিল, তার ঠিক আগের স্ট্রবেরি ব্যাগটা নিয়ে সে নেমে পড়েছে। কন্ট্রাক্টর তো জানে না যে এটা কার ব্যাগ। এটা শুনে মনোজ দিশেহারা হয়ে পড়ে যায়। কোথায় সে তার টাকা খুঁজে পাবে? উপায় না পেয়ে সে একটা স্থানে চুপ করে বসে থাকে। দিন থেকে রাত হয়ে যায়, আবার সকাল হয়। মনোজ যে কোচিংয়ে ভর্তি হওয়ার কথা ছিল সেই কোচিং খুললে সে জানতে পারে সরকার নাকি আগামী 2-3 বছরের জন্য সকল কর্মকর্তা নিয়োগ বন্ধ করে রেখেছে। দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। অর্থাৎ মনোজের মধ্যে সেই সাঁটাটাও যেন ভেঙে গেল। এভাবে মনোজ 2 দিন না খেয়ে রাস্তায় রাস্তায় কাটিয়ে দেয়। আজ 3 নম্বর দিনে আর তার কোনোভাবে তার ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। পাশের একটি হোটেলে গিয়ে হোটেল মালিকের কাছে বলে সে কাজের বিনিময়ে খাবার খেতে চায়। আর অবাক করার মতো বিষয়, লোকটা তার এক কথায় তার খাবার দেওয়ার ব্যবস্থা করে দেয়। খাবার দেওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে সে পুরো প্লেট শেষ করে ফেলে। আর এই ঘটনার সামনে বসে প্রীতম নামে একটা ছেলে দেখছিল। এভাবে পাগলের মতো খাচ্ছে দেখিয়ে সে অনেক অবাক হয়ে যায়। খাবার শেষে মনোজ এবার হোটেল মালিকের কাছে কাজের কথা বলে। খাবারের বদলে সে কিছু কাজ করে দিতে চায়, কিন্তু হোটেল মালিক তাকে বলে কাজের কোনো দরকার নেই, এটা আমি তোমাকে এমনি দিয়েছি। আর এই বিষয়টা মনোজের খারাপ লাগে। সে কখনো কারো দয়ায় চলতে চায় না, তার নিজের একটা আত্মমর্যাদা আছে। সে জোরাজোরি করতে থাকে যেন মনোজকে দিয়ে খাবারের সমপরিমাণ কাজ করিয়ে নেয়। আর তখনই পিছন থেকে প্রীতম বলে, আরে চিন্তা করো না, তোমার টাকা আমি দিয়ে দেব। এবার মনোজ প্রশ্ন করে তার টাকায় কেন সে খাবে? প্রীতম সুন্দর মতো বলে, দেখ ভাই, আমি তোর মতো এখানে কোচিং করতে এসেছিলাম, কিন্তু আমিও তোর মতো হতাশ হয়েছি। আমাদের আসলে একই অবস্থা, তাই বন্ধু ভেবে আমি তোকে খাওয়ালাম। কথায় কথায় মনোজ জিজ্ঞাসা করে, পরীক্ষা তো হবে না, তাহলে প্রীতম এখন কি করবে? প্রীতম জানায় সে ইউপিএসসি পরীক্ষা দেবে, সে আইপিএস অফিসার হবে। প্রীতমের মুখে ইউপিএসসি পরীক্ষার বিষয় শুনে মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। মনোজ জিজ্ঞাসা করে, আইপিএস অফিসার আবার কি জিনিস? প্রীতম তাকে বোঝায় আইপিএস অফিসার ডিএসপিরও বাপ। এটা শুনে মনোজ তার লক্ষ্য পরিবর্তন করে ফেলে। এখন তার একটাই লক্ষ্য ডিএসপি নয়, সোজা আইপিএস অফিসার হওয়া। সে প্রীতমকে অনেক রিকোয়েস্ট করতে শুরু করে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য।
সেখানে সে তার সাথে কাজ করে তার ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু মনোজকে দেখে প্রীতমের বিশ্বাসই হচ্ছে না যে ছেলেটা ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে জানে না, সে কিভাবে ইউপিএসসি পরীক্ষার জন্য রাজি হয়ে যাচ্ছে। এখানে যারা জানেন না তাদের জন্য বলি, ইউপিএসসি পরীক্ষা হলো বাংলাদেশের বিসিএস পরীক্ষার সমমর্যাদা। আশা করি কিছুটা রিলেট করতে পারছেন। যাই হোক, এদিকে মনোজের জোরাজোরির কারণে প্রীতম শেষ পর্যন্ত তাকে নিয়ে যেতে রাজি হয়। দিল্লিতে পৌঁছে রং বেরঙের মানুষ আর নতুন নতুন বিষয় মনোজকে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। এমন পরিবেশ আগে সে কখনো দেখেনি। নিজেদের জন্য একটা ব্যাচেলার রুম ঠিক করে তারা। এরপর প্রীতম মনোজকে নিয়ে চলে যায় তাদের এক বড় ভাইয়ের কাছে। এই হলো সেই বড় ভাই, যার নাম গৌরী ভাইয়া। সবাই তাকে গৌরী ভাইয়া নামে ডাকে। এ পর্যন্ত সে 5 বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছে এবং অনেকবারই সে ভাইবা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু ভাইবাতে আর পাশ করতে পারেনি। সে সামনে থাকা সকল ছাত্রদের বোঝাচ্ছিল যে ইউপিএসসি পরীক্ষা হলো একটা সাপলুডু খেলার মতো। কোনো এক জায়গায় ফেল করলে আবারও একদম নতুন করে রিস্টার্ট করতে হয়। প্রতি বছর 2-3 লাখ স্টুডেন্ট ইউপিএসসি পরীক্ষা দেয়, তার মধ্যে কেবলমাত্র 20 থেকে 25 জনই আইপিএস অফিসার হয়ে বের হতে পারে। বিষয়টা মনোজকে ভাবিয়ে তোলে, কিন্তু এসব শুনে সে একদমই জমে যায় না। এই মুহূর্তে তার সবচেয়ে বড় সমস্যা হলো তার কাছে একদমই টাকা নেই। তাই সে আস্তে আস্তে গৌরী ভাইয়াকে বলে তার একটা সমস্যা ছিল, যদি সেটা কাজের ব্যবস্থা করে দিতে পারতো তাহলে তার থাকা খাওয়া নেওয়ার কোনো চিন্তা হতো না। গৌরী ভাইয়া তাকে জানায় সে নিজেও যখন প্রথমবার এখানে এসেছিল সে তখন 3 বছর টয়লেট পরিষ্কার করার কাজ করেছিল। মনোজ জানায় সেও টয়লেট পরিষ্কার করতে পারবে, এতে তার কোনো সমস্যাই হবে না। তখন গৌরী ভাইয়া বলে তাহলে তাকে সে ব্যবস্থা করে দিতে পারবে। তো এখন মনোজের একটা কাজের ব্যবস্থা হয়ে গেল, বেতন মাত্র 280 টাকা, আর থাকার ব্যবস্থা সেই কর্তৃপক্ষই করবে। মনোজ এতে খুবই খুশি হয়ে যায়। এভাবে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। আজকে গৌরী ভাইয়ার রিটেন পরীক্ষার রেজাল্ট চলে এসেছে, আর এটা গৌরী ভাইয়ার লাস্ট পরীক্ষা ছিল। আর এরপরে সে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক খোঁজার পরে সে তার নিজের নামটা এই লিস্টে আর খুঁজে পায় না, অর্থাৎ সে তার সেই সুযোগটা হারিয়ে ফেলেছে। এরা দেখে প্রীতম তার গুরুটাকে বদলে ফেলে। একজন সে গৌরী ভাইয়াকে নিজের গুরু মানত, এখন এর গৌরী ভাইয়াকে বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়া এক টপারে হয়েছে তার পিছনে ঘুরতে শুরু করে। এদিকে গৌরী ভাইয়ার কথা ভাবছেন সে ভেঙে পড়বে? না, সে তার ব্যর্থতার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা পেলেও সে থেমে থাকবে না। তার জন্য সুযোগ চলে গেলে কি হবে, বাকি ছেলেদের তো এখনও অনেক সুযোগ আছে। তাদের মধ্যে কেউ একজন যদি সফল হতে পারে তাহলে সেটাই হবে তার সফলতা। এই বলে সে তাদের জন্য শুরু করে দেয় রিস্টার্ট নামে একটি গাইডেন্স সেন্টার। আর কিছু থাকুক বা না থাকুক, 6 বার ইউপিএসসি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তার তো আছে, তাই নতুনদের গাইড করা তার জন্য কোনো ব্যাপারই হবে না। সেখানে গাইডেন্স সেন্টারে প্রতিদিন অন্যান্য ছেলেদের লেখাপড়ার জন্য হেল্প করে। এভাবে আরও একটা বছর পার হয়ে যায়। আজকে তাদের রেজাল্ট আসবে। মনোজ ধাক্কাধাক্কি করে তার রেজাল্টটা গিয়ে দেখে সেখানে তার নাম নেই, অর্থাৎ সে প্রিলিমিনারি পরীক্ষাতেই সিলেক্ট হয়নি। মন খারাপ করে সে বাইরে বের হয়ে যায়। তখনই গৌরী ভাইয়া এসে তাকে মোটিভেট করে। সে তাকে বলে আবার নতুন করে শুরু করতে। ফলে মনোজ আবারও নতুন করে পড়তে শুরু করে। দিনের একটা অংশ সে লাইব্রেরিতে কাজ করে, আর বাকি সময় সে লেখাপড়া করে। এভাবে একদিন চা বিতরণ করতে তাকে যেতে হয় ইংলিশ মিডিয়ামের সেকশনে। সেখানে এই ছেলেটা ছিল তাদের টপার, সবাই তাকে ফলো করে। বর্তমানে প্রীতম ওই ছেলেকে নিজের গুরু বানিয়ে নিয়েছে। এভাবে অনেকগুলো দিন পার হয়, আর মনোজের দিন এভাবে কাটতে শুরু করে। একদিন প্রীতম গৌরী ভাইয়ের দোকানে আসলে হঠাৎ মনোজের সাথে তার দেখা হয়। অনেকদিন পর দেখা, কিন্তু মনোজের আজকে সময় ছিল না, তাকে লাইব্রেরি পরিষ্কার করতে যেতে হবে। তাই সে বিদায় নিয়ে সেখানে চলে যায়। কথায় কথায় প্রীতম তার বন্ধুদের জানায় মনোজের সাথে তার স্টেশনে দেখা হয়েছিল। আইপিএসের আইটুকু সে ছেলেটা জানতো না, তবে ছেলেটা অনেক পরিশ্রমী। তার বিশ্বাস এই ছেলেটা একদিন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদেরও হার মানাবে। কিন্তু এগুলো শুনে পাশের একটা বন্ধু টিটকারি মেরে কথা বলতে থাকে। ব্যাপারটা প্রীতমের খারাপ লাগে, পাশাপাশি গৌরী ভাইয়ারও অনেক খারাপ লাগে। আর এদিকে মনোজ দিনভর লাইব্রেরি পরিষ্কার করে, আর রাতের বেলায় সে নিজের পড়াশোনা করে। এভাবে আরও একটা বছর পার হয়ে যায়। আর এবার তার দ্বিতীয় চেষ্টার রেজাল্ট। দ্বিতীয় চেষ্টা এবার প্রিলিমিনারিতে সে পাশ করে ফেলে, যা শুনতে পেয়ে সব থেকে বেশি খুশি হয় গৌরী ভাইয়া। তাই সে তাকে ভালো কোচিং দেখে ভর্তি হওয়ার কথা বলে, কারণ সামনে রিটেন পরীক্ষা। প্রীতম নিজেও এটার জন্য খুবই খুশি হয়। মনোজ প্রীতমের মোবাইল নিয়ে তার বাড়িতে কল করে সবাইকে জানায় প্রিলিমিনারি পরীক্ষায় সে পাশ করেছে। তার কিছুদিন পরে একটা ভালো কোচিং দেখে মনোজ সেখানে ভর্তি হয়ে যায়। কিন্তু তাদের ভাবসাব ছিল সম্পূর্ণ আলাদা, শুধুমাত্র তাদের শো অফ নিয়ে ব্যস্ত ছিল তারা। দেখায় এখান থেকে কত বড় বড় সাকসেসফুল মানুষেরা কোচিং করেছিল। তবে মনোজের এসব কিছু নিয়ে কোনো আগ্রহই ছিল না, তার দরকার ছিল শুধু ডিসকাউন্ট। কারণ তার কাছে টাকার অভাব, ভর্তির ফি সেখানে 1200 টাকা, সেখানে তার কাছে ছিল মাত্র 680 টাকা। সে পুরোটা সেখানে দিয়ে দেয়, আর বাকিটা সে আস্তে আস্তে দিয়ে বলে সে জানায়। বলতে বলতে সেখানে আরেকটা স্টুডেন্ট চলে আসে।
সে তার বাবার সাথে এখানে এসেছে। তাদের সাথেও সেই মহিলা ভাব নিয়ে কথা বলতে শুরু করে। সে তাদেরকে বলতে থাকে যত আইপিএস অফিসার আছে সবাই তাদের এই কোচিং থেকেই পড়েছিল। কিন্তু হঠাৎ মনোজ খেয়াল করে সেখানে সেই ইংলিশ মিডিয়ামের ছেলে দ্বীপের ছবিটাও ছিল। সে ভালো করেই জানে দ্বীপ এখানে কোচিং করেনি, সে নিজে নিজেই পড়াশোনা করেছে। তাই মনোজ এসে সেই মেয়ে আর তার বাবার সামনে তাকে জিজ্ঞাসা করে, আপনি মিথ্যা কথা কেন বলছেন? একে তো আমি চিনি, উনি কোথাও কোচিং করেনি। আর এখানে ঝামেলা শুরু হয়। অবশ্যই সেই মেয়ে আর তার বাবা বুঝে যায় যে কোচিংটা আসলে একটা ফ্রড, তারা মিথ্যা কথা বলছে। মনোজ নিজের সেই টাকাও ফেরত নিয়ে নেয়। বের হতে হতে সে মেয়েটার সাথে কিছু কথা বলে। কথায় কথায় মেয়েটা জানতে পারে মনোজ কোনো ধরনের কোচিং না করে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে ফেলেছে। এটা জেনে মেয়েটা অবাক হয়। মনোজ তাকে জানিয়ে দেয় সে পাশের লাইব্রেরিতে থাকে। তারপর সে তার বাবার সাথে তাকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু মনোজের কেমন যেন লাট্টু ফুটে যায়। এ প্রথম কোনো মেয়েকে দেখে তার ভালো লেগেছে। এভাবে আরও বেশ কিছুদিন চলে যায়। একদিন মনোজ হঠাৎ লাইব্রেরিতে একটা অ্যাস্ট্রোনমির বই পরিষ্কার করছিল। তখনই হঠাৎ সেই মেয়েটা সেখানে চলে আসে। মনোজের হাতে অ্যাস্ট্রোনমির বই দেখে মেয়েটা ধরে নেয় মনোজ হয়তো ইঞ্জিনিয়ার স্টুডেন্ট। আর মনোজ নিজেও তার এ ব্যাপারে কিছু স্পষ্ট করে বলতে পারে না। কথায় কথায় তারা সেখানে পরিচিত হয়। মেয়েটা জানায় তার নাম শ্রদ্ধা। তবে শ্রদ্ধা এটা জানতে পারে না যে মনোজ লাইব্রেরিতে পড়তে আসে না, বরং সেখানে পরিষ্কার করতে আসে। শ্রদ্ধা ধরেই নিয়েছে মনোজ একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর লাইব্রেরিতে সে পড়াশোনা করতে আসে। কিন্তু মনোজ আসলে আর্টসের স্টুডেন্ট ছিল আর লাইব্রেরিতে সে আসতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে। একদিন ক্লাসে মনোজ আর শ্রদ্ধা একসাথে বসেছিল। তখন তাদের নতুন স্যার এসে নিজের পরিচয় দেয়। ক্লাসের সকল ছেলে মেয়েদের মধ্যে সে মনোজকে আলাদাভাবে বাহাবা জানায়, কারণ সে তার ক্লাসের এক্সামে টেরোরিজমের উপর খুব সুন্দর গুছিয়ে লিখেছিল। আর ধীরে ধীরে এভাবে শ্রদ্ধার সাথে মনোজের একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারা এখন প্রায় একসাথে সময় কাটায়। আগে থেকেই মনোজের আব্দুল কালাম স্যারের একটা বই পড়ার খুবই আগ্রহ ছিল, কিন্তু বইয়ের পিছনে দাম দেখে কখনো সেটা কেনা হয়নি। এই বিষয়টা আজকে শ্রদ্ধা প্রথম লক্ষ্য করে। তাই দিওয়ালির দিন মনোজের জন্য ওই বইটাই কিনে নিয়ে আসে। প্রথম মনোজ সেটা নিতেই চায় না, কিন্তু শ্রদ্ধা বন্ধুত্বের অধিকার খাটিয়ে জোর করে বইটা দিয়ে দেয়। শ্রদ্ধার সাথে তার সময় খুবই ভালো কাটত। এভাবে একদিন ক্লাস চলাকালীন সময়ে রকেট সায়েন্স নিয়ে যখন শিক্ষকদের পড়াচ্ছিল, তখন শ্রদ্ধা তার টিচারকে জানায় মনোজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সে চাইলে প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট, এমনকি টিচার নিজেও জানে যে মনোজ আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, সে আসলে আর্টসের স্টুডেন্ট। যার জন্য বাকি ছাত্ররা শ্রদ্ধাকে নিয়ে মজা নিতে শুরু করে। এটা ভেবে শ্রদ্ধা অনেক কষ্ট পায় যে মনোজ কেন তাকে এতদিন সত্যটা জানায়নি, কেন তাকে মিথ্যা বলেছে। আসলে মনোজ কখনো তাকে সত্য বা মিথ্যা কিছুই বলেনি। ব্যাপারটা শ্রদ্ধা নিজে থেকেই ধরে নিয়েছিল। কিছুদিন পরে লাইব্রেরিয়ানের সাথে মনোজের টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা হয়। লাইব্রেরিয়ান তাকে দৌড় দিতে শুরু করে যে মনোজ টাকা চুরি করেছে। সে মনোজের উপর চুরির অভিযোগ লাগায়, কিন্তু মনোজ বলে আমি চুরি করিনি। কিন্তু লাইব্রেরিয়ান তার কথা না শুনে তার বাবার নামে তাকে গালি দিতে শুরু করে। আর এদিকে মনোজ অনেক রেগে যায়। সে নিজের জুতা করে তাকে মারতে যায়, কিন্তু শেষ পর্যন্ত না মেরে রেগে সে লাইব্রেরি থেকে চলে যায়। তারপর মনোজ কখনোই ওই লাইব্রেরিতে আর একবারের জন্য যায়নি, এমনকি কোচিংয়ের ক্লাসেও না। কেউ কোথাও মনোজকে আর খুঁজে পাচ্ছিল না। তবে একটা মানুষ ছিল যে তার খোঁজ নিতে নিতেই তাকে খুঁজে পেয়েছিল, সেটা হলো প্রীতম। শহর থেকে কিছুটা দূরে জনশূন্য একটি গলির ভাঙাচোরা দোতলায় সে মনোজ আটা ভাঙার কাজ করত। তার এই অবস্থা দেখে প্রীতম অনেক অবাক হয়ে যায়। তাকে সে একের পর এক কথা শোনাতে শুরু করে। সে বলতে থাকে এভাবে কাজ করলে তুই তোর রিটেন পরীক্ষায় পাশ করতেই পারবি না। তখন মনোজ তার হ্যান্ডমেড পড়াশোনার সেট দেখায়। দেখা যায় সামান্য একটি বাল্ব আর তারই আবর্জনাময় পরিবেশ। এখানে মনোজ সারাদিন কাজ করে আর মাঝরাত পর্যন্ত পড়াশোনা করে। এইদিকে তার উপর রাগ হয়ে প্রীতম তাকে অনেক কথা শোনাতে শুরু করে আর বলে এখনই আমার সাথে আমার বাসায় চল। কিন্তু কোনো কথাই মনোজের কানে ঢোকে না। আসলে মনোজের আত্মসম্মানবোধ অনেক ছিল, সে কখনো কারো উপর বসে যেতে পারবে না। তাই প্রীতমকে থেমে যেতে হয়। এত সমস্যার মধ্যে মনোজ তার লেখাপড়া চালিয়ে যায়। চলে আসে তার পরীক্ষার সময়। পরীক্ষার মাঝে এসে সে এত ভালো লেখে যে বাকিরা তার লেখার গতি দেখে ভয় পেয়ে যায়। তবে এখানে ঘটে যায় একটা বড় সমস্যা। পরীক্ষার হল থেকে বের হয়ে মনোজ খেয়াল করে পরীক্ষা এসেছিল ইন্ডিয়ার ট্যুরিজম সম্পর্কে লিখতে, আর মনোজ সেখানে টেররিজম সম্পর্কে লিখেছে। এই বিষয়টা বুঝতে পেরে সে আফসোস করতে শুরু করে, কারণ সে এবারও পরীক্ষায় ফেল করবে। তারপর আবারও সে গায়েব হয়ে যায়, তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। আর এই বিশাল একটা সময় শ্রদ্ধার সাথে সেই ঘটনার পর আর কখনো দেখা হয়নি, কারণ পরীক্ষার পর তাদের সেকশন আলাদা হয়ে গিয়েছিল। একদিন মনোজ শ্রদ্ধার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। তার বাড়িতে যে লোকটা ছিল সে জানায় শ্রদ্ধার পরিবার তার খালাতো বোনের বিয়েতে গিয়েছে। মনোজের রিকোয়েস্টে লোকটা তাকে শ্রদ্ধার সাথে যোগাযোগ করিয়ে দেয়। দীর্ঘ একটা সময় কথা না হওয়ার কারণে কেমন যেন শ্রদ্ধা তার সাথে বন্ধুর মতো কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে একটা অপরিচিত মানুষ যেভাবে কথা বলে শিখতে এমনটাই কথা বলতে শুরু করে তারা। এমনকি মনোজ খুব নার্ভাস ছিল।
হঠাৎ কি মনে করে মনোজ শ্রদ্ধাকে প্রপোজ করে বসে। সে জানায় সে তাকে ভালোবাসে এবং সে যদি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তার জন্য সে দুনিয়াকে উলটপালট করে ফেলবে। কিন্তু শ্রদ্ধা এটার জন্য প্রস্তুত ছিল না। সে কোনো কথা না বলে ফোনটা সে আঙ্কেলকে দিতে বলে। মনোজ তেমনটাই করে আর ফোনটা কেটে দেওয়ার পর তিনি জানায় শ্রদ্ধা আপনাকে চলে যেতে বলেছে। মনোজ বুঝতে পারে শ্রদ্ধা আসলে তাকে পছন্দ করে না। স্বাভাবিকভাবে মনোজের এখানে তেমন কিছু করার নেই। বুকের মধ্যে জমে থাকা কষ্ট নিয়ে সে ফেরত চলে যায়, কিন্তু দিল্লিতে না এসে সে চলে যায় তার গ্রামে। মনোজের ভাই তাকে দেখে আবেগে কেঁদে ফেলে। সেখানে ছোটোখাটো একটা দোকান চালায়। মনোজের ছোট বোনটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। মনোজ তার বাবার কথা জিজ্ঞাসা করে। সে জানতে পারে সে ভালোই আছে। এখন নিজের ন্যায় বিচারের জন্য সে ঘুরে বেড়াচ্ছে। মায়ের কথা জিজ্ঞাসা করলে সে জানায় তার মা নাকি সন্ধ্যার পরে আসবে। আর যখন সে তার দাদির কথা জিজ্ঞাসা করে তখন সে থেমে যায়। সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে শুরু করে। মনোজ আর বোঝার বাকি থাকে না যে তার দাদি মারা গিয়েছে। তাই এই ঘরটা যেন একেবারেই খালি হয়ে গিয়েছে। রাতের বেলা মনোজের মা ফিরে আসে। সে জানায় মৃত্যুর আগের দিন তার দাদি নিজেই না করেছিল এই বিষয়টা না জানার জন্য। এমনকি তার বাবাকেও জানানো হয়নি। সে বলেছিল দুজনই গুরুত্বপূর্ণ একটা কাজে গেছে। এর মাঝখানে এইরকম খবর দিলে তারা কাজ পেলে এখানে চলে আসবে, তাদের সমস্যা হবে। তাই যেন কোনোভাবে সে মারা গেলে সে খবর তাদের কাছে না পৌঁছানো হয়। পরের দিন মনোজ সব কিছু বলে আবারও নতুন করে মোটিভেশন নিয়ে দিল্লিতে ফিরে আসে। এবার সে নিজের লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য দিনে 15 ঘন্টা করে কাজ করে আর 6 ঘন্টা পড়ালেখা করে। মাত্র 3 ঘন্টা রাতে ঘুমানোর জন্য সে সময় রাখে। এভাবে তার জীবন চলছিল। হঠাৎ একদিন গরিব ভাইয়া নিজের সাথে করে মনোজের বাবাকে তার কাছে নিয়ে আসে। মনোজ তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মনোজের বাবা তাকে ফিরে নিতে এসেছে। এত দৌড়াদৌড়ি করার পরও সে কিছুই করতে পারেনি। সে তার মামলায় হেরে গিয়েছে। তাই তার আশা একেবারে ছেড়ে দিয়েছে। এই সত্যতার পিছনে ছুটতে গিয়ে সে মরার আগে তার মাকে একবারও দেখতে পারেনি। তাই সে এবার তার ছেলেকে নিয়েও গ্রামে ফিরে যেতে চায়। কিন্তু মনোজ এত সহজে হার মেনে নিতে পারবে না। সে তার বাবাকে বলে সে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চায়। বাবা ছেলের মধ্যে আরও কিছু ইমোশনাল কথা হয়। তারপর আরও বেশ কিছুদিন কেটে যায়। মনোজ একদিন সময় করে ক্লাসে আসে। একদিন গ্যাপ দেওয়ার পর শ্রদ্ধা এসেছিল সেদিন ক্লাস করতে। ক্লাস শেষ করে মনোজের সাথে এসে দেখা করে। তার কাছে এসে সেদিনের ঘটনার জন্য সরি জানায়। কিন্তু আজ শ্রদ্ধার সাথে কথা বলতে মনোজ আগ্রহ দেখায় না। মনোজ ভেবে নেয় শ্রদ্ধা হয়তো তার সাথে দয়া দেখাতে তার সাথে ভালো ব্যবহার করছে। সে শ্রদ্ধাকে জানিয়ে দেয় এখন আর কথা বলতে পারবে না। ইনফ্যাক্ট সে আগামী 2 মাসও কথা বলতে পারবে না। 2 মাস পরে তার প্রিলিমিনারি পরীক্ষা পরে না হয় তার সাথে কথা বলবে এই বলে সে চলে যায়। ফাইনালি সেই দিনটা চলে আসে। আজকে প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে। প্রীতম তার বাবার সাথে কথাই পারছে না, কারণ প্রীতম ইউপিএসসি পরীক্ষা 3বার সে ফেল করেছে। একবারও প্রিলিমিনারিতে সে পাশ করতে পারেনি। তখন শ্রদ্ধা এসে প্রীতমকে মনোজের ব্যাপারে জিজ্ঞাসা করে। মনোজকে কোথাও দেখা যাচ্ছে না। মনোজ তো প্রিলিমিনারিতেই টিকে গেছে, কিন্তু সে সেখানে রেজাল্ট নিতেই আসেনি। প্রীতমের কাছ থেকে ঠিকানা নিয়ে শ্রদ্ধা চলে যায় মনোজের সাথে দেখা করতে। গিয়ে দেখে সে মনোজ এই অবস্থায় থাকে। তাকে প্রিলিমিনারি পাশ হওয়ার জন্য অভিনন্দন জানায়। মনোজ বলে সে তো আগে থেকেই জানতো। পরীক্ষা দিয়ে এসে সে উত্তর মিলিয়ে দেখেছে প্রিলিমিনারিতে সে টিকবে না, এটা হতেই পারে না। তাদের কথা ধীরে ধীরে অন্যদিকে চলে যায়। মনোজ বলছিল সে নিজের সব কিছু দিয়ে পড়াশোনা করবে, কিন্তু এখন সে সেটা করতে পারছে না। তাকে এখানে 15 ঘন্টা কাজ করতে হয়। আর এখন যেহেতু সে প্রিলিমিনারিতে টিকে গেছে, সামনে তার রিটেন এক্সাম প্রিলিমিনারির মতো এত সহজ নয়। মাত্র 6 ঘন্টা পড়াশোনা করে কোনোভাবে তার রিটেন টিকা সম্ভব নয়। শ্রদ্ধা বলে তার কাছে কিছু টাকা আছে, সেজন্য এই কাজটা ছেড়ে দেয়। আর এটা শুনে মনোজ তাকে থামিয়ে দেয়। শুরু থেকে দেখছি মনোজ কখনোই আরেকজনের দয়া গ্রহণ করতে চায় না। সে সব কাজে নিজের যোগ্যতায় পেতে চায়। এই বিষয়টিকে সে শ্রদ্ধাকে জানায়। কিছুদিন পর সে রিটেন পরীক্ষা দেয়, কিন্তু বরাবর মধ্যে এবারও সে রিটেনে ফেল করে। তার কাছে মাত্র একটা সুযোগ বাকি আছে। সামনের পরীক্ষায় সে যদি টিকতে না পারে তাহলে সে আর পরীক্ষায় দিতে পারবে না। গরিবাইয়া দোকানের সামনে শ্রদ্ধা আর মনোজ কথা বলছিল। তখন প্রীতম সেখানে চলে আসে। প্রীতম এখন পর্যন্ত একবারও প্রিলিমিনারিতে পাশ করতে পারেনি। তার এই ব্যর্থতার জন্য তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। আর এখানে মনোজের সাথে শ্রদ্ধাকে এভাবে দেখে প্রীতম সরাসরি মনোজকে বলে যদি তার জীবন শ্রদ্ধা না আসতো তাহলে হয়তো সে রিটেনে পাশ করতো। সে আরও বলতে থাকে মেয়েরা সবসময় সফল মানুষের সাথে থাকে, ব্যর্থ মানুষের সাথে কোনো মেয়েই থাকতে চায় না। কিছুদিন পর সে যখন আবারও রিটেনে ফেল করবে তখন শ্রদ্ধাও তাকে ছেড়ে চলে যাবে। তাই শ্রদ্ধার পেছনে সময় না দিয়ে সে যেন পড়াশোনার পেছনে সময় দেয়। দুনিয়ার সকল মেয়েরা একই রকম, ব্যর্থ পুরুষের সাথে কোনো মেয়েই থাকে না, সবাই শুধু সফল পুরুষকে খুঁজে নেয়। এগুলো শুনে শ্রদ্ধার মধ্যে একটা অপমানবোধ কাজ করছিল। তাই সে উঠে সেখান থেকে চলে যায়, কিন্তু মনোজ দূরে গিয়ে তাকে আটকায়। মনে আছে একদিন তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে ভালোবাসলে তুমি দুনিয়া উলটপালট করে দেবে। আজ বলছি আমি তোমাকে ভালোবাসি, যাও এবার দুনিয়া উলটপালট করে দাও।
তার মুখে এমন কথা শুনে মনোজ এখান থেকে দৌড়াতে শুরু করে। সে সোজা চলে যায় ইংলিশ মিডিয়ামের সেই টপার অর্থাৎ দীপের বাড়িতে। মনোজ তার পরিচয় দিলে সে চিনতে পারে। মনোজ তার কাছে এসেছে উপায় জানতে, কিভাবে কি করলে সে রিটেন সফল হতে পারবে। তখন সে মনোজকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই পারবে? মনোজের কনফিডেন্স দেখে সে তাকে 8 মিনিট সময় দেয় নিজের সম্পর্কে 200 ওয়ার্ডের কিছু লেখার জন্য। মনোজ লেখা শুরু করে দেয়, কিন্তু 8 মিনিট শেষ হয়ে গেলে সে নিজের সম্পর্কে তেমন কিছু লিখতে পারে না। তারপরে দীপ সরাসরি তাকে জানায়, তোমার দ্বারা ইউপিএসসি পরীক্ষা হবে না, তুমি বরং বাড়িতে চলে যাও। একটা ভাঙা মন নিয়ে সে আবারও গরিব ভাইয়ের কাছে ফিরে আসে। সারাদিন আটা ভাঙার কাজ করে তো কখনো রিটেন পাস করতে পারবি না। এই বলে সে তার ছোট ভাইকে বলে তার পাশের রুমটা খালি করে দিতে। কালকের মধ্যে সে যেন সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে আসে। মোসাকে নিষেধ করতে যায়, কিন্তু গরিব ভাই এবার খুব রাগ করে, কারণ এটাই মোজের লাস্ট চান্স। মোজের মুখে সে আর একটা কথাও শুনতে চায় না। দরকার হলে তার বাড়িতে সে নিজেই টাকা পাঠাবে, কিন্তু মোজ প্রতিবারের মতো এবারও তার দয়া নিতে চায় না। তখন গরিব ভাইয়া বলে, এটা কোনো দয়া নয়, তোর প্রথম মাসের বেতন যা হবে তার থেকে ডাবল টাকা আমাকে দিবি, মনে করে আমি তোকে ধার দিচ্ছি। তখন মোজের আর কিছু বলারই থাকে না। পরের দিন থেকে সে লেখাপড়া শুরু করে। শ্রদ্ধা তার জন্য একটা স্টপ ওয়াচ কিনে এনেছে, পড়ার টাইমে এটা চালু করবে আর বাকি টাইম বন্ধ থাকবে, যেন সে দেখতে পারে সে আসলে কত ঘন্টা পড়াশোনা করছে। এভাবে তার লেখাপড়া এক নাগাড়ে চলতে থাকে। দিনে প্রায় 15-16 ঘন্টা সে বই খাতা নিয়ে পড়ে থাকে। একদিন শ্রদ্ধা এসে জানায় তার নিজের রিটেন পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে, তাই এখন তাকে যেতে হবে। শ্রদ্ধা যে বিষয় নিয়ে লেখাপড়া করছে তার ইচ্ছা সে এক সময় কালেক্টর হবে। সে এখন ওই দিকেই এগোচ্ছে। এভাবে লেখাপড়ার উপর দিয়ে মৌজে আরও কয়েক মাস চলে যায়। সে জানতে পারে শ্রদ্ধা তার রিটেন ক্লিয়ার করে ফেলেছে, এখন শুধুমাত্র তার ইন্টারভিউয়ের পালা। মনোজ বিষয়টা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। তার লেখাপড়া আবারও পুরো গতিতে শুরু হয়। এভাবে একদিন লোডশেডিংয়ের সমস্যায় তাদের এলাকায় 2 দিন বিদ্যুৎ ছিল না। তবে মনোজ থেমে থাকেনি। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে তার লেখাপড়া চালিয়ে যেতে থাকে। হঠাৎ শ্রদ্ধার খবর পেয়ে সে দোকানে ফিরে আসে। সে জানতে পারে শ্রদ্ধা ডেপুটি কালেক্টর হয়ে গেছে। এদিকে মনোজও ফাইনালি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে রিটেন পর্যন্ত পৌঁছে গেছে। এই যাবৎকাল যতটা কষ্ট সে করেছে অন্য কেউ হয়তো এতটা কষ্ট করেনি। তবে রেজাল্টের দিন এতটুকু ভালোভাবে বোঝা গিয়েছে মনোজের বন্ধু প্রীতমও এবার ফেল করেছে। আর এদিকে মনোজ নাচতে নাচতে তার কাছে আসে, কারণ মনোজ যে এবার রিটেন পাশ করেছে, এখন শুধুমাত্র তার ইন্টারভিউ অর্থাৎ ভাই বাবা কি। মনোজ তার কাছে সে ফোনটা চায় শ্রদ্ধাকে কল করার জন্য, কিন্তু এতে সে একদমই রেগে যায়। প্রীতম তাকে বলে, আমি তোকে দিল্লিতে নিয়ে এসেছিলাম, আইপিএস এর আইটুকু তুই জানতিস না? ও একবার তো আমাকে জিজ্ঞাসা করলি না যে আমি কি রেজাল্ট করেছি? এই ধরনের কথা শুনে মনোজ কিছুটা খারাপ লাগে, তাই সে সেখান থেকে চলে যায়। সে দোকানে গিয়ে সে প্রথমে নিজের বাড়িতে কল করে, আর রিটেনে পাশ করার কথা শুনে প্রত্যেকে অনেক খুশি হয়ে যায়। পাশাপাশি মনোজ জানতে পারে তার বাবার পক্ষেও মামলা এখন বেশ ভালোই চলছে। ফোন রেখে মনোজ এবার শ্রদ্ধাকে কল দেয়, কিন্তু ওদিকে থেকে শ্রদ্ধার বদলে ফোন তোলে শ্রদ্ধার মা। তিনি জানায় শ্রদ্ধা বাড়িতে নেই। শ্রদ্ধা আসলে তার সাথে কথা বলতে দেবে, কিন্তু ওদিকে শ্রদ্ধা আসলে বাড়িতেই ছিল। বলা যাচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। এদিকে মনোজ দোকানে বসে শ্রদ্ধার ফোনের অপেক্ষা করতে থাকে। সারাদিন অপেক্ষা শেষে রাত হয়ে যায়। রাতের বেলা শ্রদ্ধা তাকে কল করে। মনোজ তাকে তার সফলতার কথা জানায়। মনোজ তাকে জানায় সে তার রিটেন ক্লিয়ার হয়ে গেছে, আর জিজ্ঞাসা করে সে দিল্লিতে কবে আসবে। কিন্তু শ্রদ্ধা জানায় সে আসতে পারবে না, কারণ তার বাবা তাকে আসতে দিচ্ছে না। কেউ একজন তার বাবার কাছে ফোন করে বলেছে শ্রদ্ধার মনোজ নাকি একসাথে রাত কাটায়, আর তার বাবা এটা বিশ্বাস করে নিয়েছে। কিন্তু মনোজের মাথায় ঢুকছে না কেন কেউ তাদের মধ্যে এরকম পেঁচ লাগানোর চেষ্টা করবে। কথা শেষ হলে মনোজের প্রীতমের কথা মনে পড়ে। তার নম্বরে কল দিলে সে জানতে পারে প্রীতমকে লোকাল পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। সে সাথে সাথে দৌড়ে থানায় ছুটে যায়। প্রীতমকে সে জেলের ভিতরে দেখে সরাসরি কনস্টেবলের সাথে কথা বলতে শুরু করে। কনস্টেবল তাকে জানায় সে পাবলিক প্লেসে ফোন করে গালাগালি করছিল, কিন্তু মনোজ বলে এটা তাকে অ্যারেস্ট করার মতো কোনো অপরাধই না। এখানে যে আপনি তাকে অ্যারেস্ট করেছেন এটাই আপনার অপরাধ। এটাকে বলে নন কগনিজেবল অফেন্স। নন কগনিজেবল অফেন্সের জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া তাকে অ্যারেস্ট করাই যায় না। এসব কথা শুনে কনস্টেবল একটু ভয় পেয়ে যায়। মনোজ তাকে হুমকি দিয়ে বলে, সবে মাত্র আমি ইপিএস এর রিটেন পাস করেছি, কিছুদিনের মধ্যে আমার ভাইবা, যদি একবার আইপিএস অফিসার হয়ে যেতে পারি তাহলে প্রথমে সবার আগে আমি তোকেই সাসপেন্ড করব। কথা শুনে ভেতর থেকে একজন অফিসার বের হয়ে আসে আর তাড়াতাড়ি করে তার বন্ধুকে ছেড়ে দিতে বলে, আর ঘুষের টাকাটাও সে ফেরত দিতে বলে। মনোজের এমন সাহস দেখে প্রীতম অবাক হয়ে যায়, কিন্তু বের হতে মনোজ সবার আগে প্রীতমের ফোনটা চায় এবং ফোনটা চেক করে সে জানতে পারে শ্রদ্ধার বাড়িতে প্রীতমই কল করেছে। অর্থাৎ প্রীতমই তার বাবাকে জানিয়েছে যে শ্রদ্ধা আসলে মনোজের সাথে রাত কাটায়। আর এদিকে শ্রদ্ধা তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে তার বাবা তাকে ভুল বুঝছে। একটা অপরিচিত ব্যক্তির কথা সে কীভাবে বিশ্বাস করতে পারে। অনেক কথা বলার পরে শ্রদ্ধা শেষ পর্যন্ত তার বাবাকে এটা বোঝাতে পারে। এদিকে মনোজকে গরিব ভাইয়া ভালো জামা কাপড় আর টাই পরতে বলছে, কারণ আজকে তার ভাইবা পরীক্ষা।
বলতে বলে সেখানে শ্রদ্ধা চলে আসে। তাকে দেখে দুজনে অনেক খুশি হয়ে যায়। করিবেলা তার হাতে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারপর শ্রদ্ধা তাকে রেডি করায়। তারপর ভালো একটা সেলুনে গিয়ে তাকে শেভ করিয়ে চুল ছোটো করায়। ভাইয়া বোনের জন্য তাকে সম্পূর্ণ রেডি করে তাকে নিয়ে যায় প্রীতমের বাসায়। প্রথমে তাকে সে ধন্যবাদ জানায়। প্রীতম তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এমনকি শ্রদ্ধার কাছেও সেই কাজের জন্য সে সরি বলে। তার বাবাকে এভাবে কথা বলা তার ঠিক হয়নি। সে তখন আসলে মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল, তাই সে ভালোভাবে চিন্তা করতে পারেনি। কিন্তু শ্রদ্ধা বলে তা করেছে ভালোই করেছে, তা না হলে আজ হয়তো আমি এখানে থাকতেই পারতাম না। এই বলে তারা দুজন আবার বেরিয়ে পড়ে। গাড়িতে শ্রদ্ধা মনোজকে একটা সিরকুট ধরিয়ে দেয় আর বলে তার সামনে এটা না পড়তে। শ্রদ্ধা তাকে অল দ্য বেস্ট বলে সামনে পর্যন্ত এগিয়ে দেয়। মনোজ ভাইয়া বোনের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিল। তাকে দেখে বেশ নার্ভাস বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর তার নাম ডাকা হয়। সে এতটাই নার্ভাস ছিল যে প্রথমে সে শুনতেই পায়নি, কিন্তু কয়েকবার ডাকার পর হঠাৎ সে হকচকিয়ে ওঠে। একটা বৃদ্ধ লোক এসে তাকে ভাইবা বোর্ডের মেম্বারের কাছে নিয়ে যাচ্ছে। যে বৃদ্ধ লোকটি তাকে নিয়ে যায় সে কোথায় কোথায় তাকে জানায় ভাইবা বোর্ডের প্রধান যে আছে সে হিন্দি মিডিয়াম স্টুডেন্টদের একদমই পছন্দ করে না। যদি সে জানতে পারে সে ইন্টারমিডিয়েটে ফেল করেছে তাহলে তাকে হয়তো শুরুতেই বের করে দেবে। তাই জন্য সে তাদের সামনে মিথ্যা কথা বলে। এটা শুনে মনোজ আরও একটু ভয় পেয়ে যায়। ফাইনালি ভাইবা বোর্ডের রুমে গিয়ে সে নিজের সিটে বসে। ভাইবা বোর্ডের কাছে মনোজের সম্পর্কে আগে থেকেই সব কিছু ছিল। বলতে বলতে প্রসঙ্গ চলে আসে। সে মনোজকে বলে ক্লাস 10-এ ফার্স্ট ডিভিশন পেয়ে ইন্টারমিডিয়েটে কেন সে থার্ড ডিভিশন পেয়েছে। তখন মনোজ মিথ্যা কথা না বলে সে জানায় সে প্রথমবার ইন্টারমিডিয়েট ফেল করেছিল, কারণ সেই বছর কলেজে কেউ নকল করতে পারেনি। আর সেই বছর শুধুমাত্র সে না, কলেজের প্রত্যেকটা স্টুডেন্টই ফেল করেছিল। তার মুখে এই ধরনের কথা শুনে ভাইবা বোর্ডের মেইন মেম্বার যে ছিল সে সহ প্রত্যেকটি অবাক হয়ে যায়। সে মনোজকে আর কোনো প্রশ্ন না করে সেখান থেকে চলে যেতে বলে। মনোজ বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ তাকে কোনো প্রশ্নই জিজ্ঞাসা করা হয়নি। সে যখনই উঠতে যাবে ঠিক তখনই পাশের সিটের একটা মেম্বার তাকে জানায় সে যেন বাইরে 2 মিনিট অপেক্ষা করে। তার কথা শুনে মনোজ বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই তার মনে হয় শ্রদ্ধার দেওয়া সে সিরেকুটের কথা। সিরেকুটটা বের করে পড়তে শুরু করে সে। সেখানে শ্রদ্ধা লিখে রেখেছে মনোজ তুমি আইপিএস অফিসার হও অথবা আটা ভাঙার দোকানে কাজ করো, তাতে আমার কিছুই যা আসে না। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই মনোজ, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা জানার পর মনোজ খুশিতে আত্মহারা হয়ে যায়। এবার যেন তার মধ্যেকার সকল নার্ভাসনেস একেবারে দূর হয়ে যায়। তার মধ্যে নতুন একটা অন্যরকম কনফিডেন্স চলে আসে। সে তার পোশাক আশাক সহ বাকি অন্যান্য বিষয়গুলো তেমন কোনো পরোয়া করে না। পুরোটা সময় জুড়ে তার মধ্যে যে নার্ভাসনেস ছিল এই সিটা পড়ার কারণে মুহূর্তের মধ্যে সে সকল দূর হয়ে যায়। ভাইবা বোর্ডে ঢোকার পর যখন মনোজকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন মিথ্যা কথা বললেন না, মনোজ এবার কনফিডেন্টলি প্রত্যেকটা প্রশ্নে সঠিক উত্তর দিতে শুরু করে। সে বলে একটি চিটিং দেখতে আরেকটি চিটিং করা উচিত হতো না স্যার। আর সে কেন চিটিং করেছিল সম্পূর্ণ ঘটনা সে তাদেরকে খুলে বলে। সে জানায় সে যদি ক্লাস 10-এর মতো ইন্টারমিডিয়েটে চিটিং করতো তাহলে তার রেজাল্ট ফার্স্ট ডিভিশনে আসতো। সে অন্যদের মতো চিটিং করেনি, তাই তার ফার্স্ট ডিভিশন এসেছে। তারপর তারা মনোজকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। মনোজ প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দরভাবে সূক্ষ্ম উত্তর দিতে শুরু করে। সবাই তার কথাবার্তায় বেশ ইমপ্রেস হয়ে যায়। তখনই পাশের একটা মেম্বার তাকে পলিটিক্স বিষয়ে ইংরেজিতে কিছু প্রশ্ন করে। মনোজ ইংরেজিতে তেমন একটা ভালো ছিল না, তাই সে একটা ওয়ার্ড কিছুতেই বুঝতে পারে না। তাই সে তাকে সেই ওয়ার্ডটার অর্থ জিজ্ঞাসা করে। এটা শুনে তিনি তাকে বলে ওঠেন আপনি সহজ একটা ইংরেজি শব্দের অর্থ বোঝেন না, তাহলে নিজেকে কিভাবে যোগ্য মনে করেন? মনোজ এখানে কনফিডেন্টলি উত্তর দেয় ভাষা শুধুমাত্র কথা বলার একটা মাধ্যম, ভাষা কখনো কারোর যোগ্যতার কম বা বেশি হতে পারে না। তখন তাদের মেইন মেম্বার বিষয়টি প্রমাণ করতে বলে। সে তাকে প্রমাণ করতে বলে সে কীভাবে যোগ্য হতে পারে। তখন মনোজ তার পাশের বোর্ডের মেম্বার কাছে এক গ্লাস পানি খাওয়ার অনুমতি চায়। সে যখন গ্লাসটা এগিয়ে দেয় তখন মনোজ বলে তাকে স্টিলের গ্লাসে পানি দিতে হবে, সে কাঁচের গ্লাসে পানি খেতে পারবে না। এটা শুনে সে বলে এখানে পানি পরিষ্কার থাকলেই হলো, গ্লাসটা কাঁচের নাকি স্টিলের এটা কোনো বিষয় না। তখন মনোজ বলে ওঠে আমি ঠিক এটার কথাই বলছিলাম, ভাষা শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, যেখানে মনের ভাব প্রকাশ হওয়া জরুরি। ভাষাটা ইংরেজি নাকি হিন্দি সেটা জরুরি না। এভাবে তাকে আরও অনেক প্রশ্ন করা হয়। ফাইনালি তাকে জিজ্ঞাসা করা হয় এটাই তো আপনার শেষ পরীক্ষা, যদি আপনার সিলেকশন না হয় তাহলে কি করবেন? সে উত্তর দেয় সিলেকশন না হলে সে তার লক্ষ্যে এগিয়ে যাবে, সে গ্রামে গিয়ে বাচ্চাদের পড়াবে। তার উদ্দেশ্য আইপিএস অফিসার হওয়া না, তার উদ্দেশ্য দেশকে বদলানো। আমি গিয়ে যদি গ্রামের বাচ্চাদের পড়াতে পারি, তাদের বোঝাতে পারি, তাহলে হয়তো সেই বাচ্চারা একদিন আইপিএস অফিসার হবে আর তারা দেশ বদলাতে পারবে। বলতে বলতে তাদের মেইন মেম্বার তাকে চলে যাওয়ার কথা বলে। মনোজ যখন দরজা দিয়ে বাইরে বের হচ্ছিল তখন সে বলে ওঠে আমাদের পুরো সময়টাই নষ্ট। আর মনোজ এই কথা শোনার পর আর কখনো সফলতার আশাই রাখেনি। এরপর 1.5 মাস কেটে যায়। শ্রদ্ধা তাকে জোর করে নিয়ে এসেছে রেজাল্টের জন্য। তার মতো আরও শত শত স্টুডেন্ট সেখানে অপেক্ষা করছে রেজাল্টের জন্য। গেট খুলে দেওয়া হলে মনোজ সেখানে দাঁড়িয়ে থাকে।
আর শ্রদ্ধা একাই রেজাল্ট দেখতে যায়। তারপর মনোজ যে কল্পনা করতে পারেনি সেটাই হয়। সেদিন মনোজ ভাইবা বোর্ড থেকে বের হওয়ার পর বোর্ড মেম্বার আলোচনা করছিল মনোজকে তারা সিলেক্ট করবে নাকি করবে না। তাদের মধ্যে বেশিরভাগই মনোজকে সিলেকশন দেওয়ার জন্য রাজি হয়। এদিকে মনোজের সিলেকশন হয়েছে দেখে শ্রদ্ধা এসে তাকে জড়িয়ে ধরে। মনোজ মাটিতে বসে আনন্দ করতে শুরু করে। আর এরই মাঝে গরিব ভাইয়া ও প্রীতম সেখানে চলে আসে। মনোজের মা এদিকে এতটাই খুশি হয়ে যায় যে তার আনন্দটা কেউ আটকে রাখতে পারে না। তার বাবা এই খবর পেয়ে দূরে অফিসে ছুটে যায় তাদেরকে বলার জন্য যে তার ছেলে এখন আইপিএস অফিসার। যে কোচিং থেকে মনোজ বের হয়ে এসেছিল সেই কোচিং থেকে এখন তাদের টাকা খাইয়ে তাদের কোচিংয়ে নিতে এসেছে। কিন্তু মনোজ সারা জীবনে অনেক সৎ ছিল। সে ক্যামেরার সামনে একদম সত্য কথা বলে দেয়। একটু আগে ভিতরে ঢোকার সময় যে দারুণটা তার সাথে খারাপ ব্যবহার করছিল সেই দারুণটা এবার তাকে স্যালুট দিতে শুরু করে। এরপর মনোজ নিজের ইউনিফর্ম পরে সবার প্রথমে নিজের ইন্সপিরেশন অর্থাৎ দুষ্যন্ত স্যারের কাছে দেখা করতে যায়। মনে আছে এই ব্যক্তির কথা? গল্পের শুরুতে একদিন মনোজকে সে বলেছিল সফল হতে হলে শুধুমাত্র সিটিং ছাড়তে হবে, আর সে তার থেকে বড় অফিসার। কিন্তু মনোজকে প্রথমে সে চিনতে পারে না, সে বুঝতে পারে না তার থেকে একটা বড় অফিসার এসে তাকে কেন সম্মান দিচ্ছে। মনোজ তাকে বলে, স্যার মনে নেই আপনি আমাকে বলেছিলেন সিটিং ছেড়ে দিতে, আপনি সেদিন বলেছিলেন বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। এরপর ফাইনালি মনোজের বিয়ের দিন ঠিক হয়। আর মনোজের বন্ধু প্রীতম এখন একজন টিভি রিপোর্টার, আর সে সেটা সবসময় হতে চেয়েছিল। আর এভাবে মনোজের গল্পটা শেষ হয়ে যায়। আসলে এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি সিনেমা ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মতামতে বলতে পারেন। আর ভিডিওটি বানানোর জন্য আপনার কাছে একটা লাইক আশা করছি। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।